আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাসে। সবাইকে জীববিজ্ঞানের রিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এইটা আমাদের জীবকোষ ও টিস্যু এর উপরে 2 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য সবগুলো আলোচনা করেছি, জনন কোষ দেহকোষের পার্থক্য আলোচনা করেছি এবং বেসিক জিনিসপত্র আলোচনা করেছি। আজকে আমরা অঙ্গাণুর ভিতর প্রবেশ করব, যেই জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, আমরা সময় ইনশাআল্লাহ আশা করি সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ, সবাই আমাকে দেখতে পাচ্ছ। আজকে বৃষ্টির কারণে আমি এক জায়গায় আটকা পড়েছিলাম, ঢাকা শহরে বেশ তুমুল বৃষ্টি হচ্ছে, সেজন্য ক্লাসটা কিন্তু আমি 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যারা গত ক্লাসে অসংখ্য ভালোবাসা আমাকে জানিয়েছো, খুব সুন্দর ক্লাস রিভিউ দিয়েছো। তো প্রথম ক্লাস থেকে 10 জনকে আমি জার্সি গিফট করব। কোন 10 জন সেটা তোমরা দেখতে পাবো। আমরা একটা ইউনিক পদ্ধতিতে জার্সি এটা কালেক্ট করবো। এখন যদি 500 জন বা 1000 জন সাবমিট করে, 1000 জনকে তো আমার পক্ষে জার্সি দেওয়া সম্ভব হবে না, আমার সেই সামর্থ্য নাই। কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে 10 জন, দ্বিতীয় ক্লাসে যারা একইভাবে রিভিউ এবং নোট সাবমিট করবে সেখান থেকে 10 জন। তো তুমি যদি দুটো ক্লাসেরই করে থাকো তাহলে তোমার যে কোনো একটাতে জার্সি পাওয়ার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে। বোঝাতে পারলাম? তো ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে, এই আয়োজনটা কেন, যাতে ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করো, মূলত সেই জন্যই। তো কি করলে পাওয়া যাবে? জাস্ট ভাই ক্লাসটা আমি ক্লাসে যা পড়াবো তুমি সেই অংশটা সুন্দর করে তোমার খাতার মধ্যে নোট করলা, সেই নোটটা তুমি আমাদের ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করলা। যখন সাবমিট করলা তোমার অনেস্ট ওপিনিয়ন, তোমার রিভিউটা তুমি একটু জানিয়ে দিলা, এই তো, তাহলে আমরা বুঝতে পারবো। তবে আজকের যেহেতু প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস আলাদা, তো প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস যেহেতু আলাদা, আজকের হ্যাশট্যাগটা আমি পোস্ট করে দিচ্ছি। আজকে এই হ্যাশট্যাগটা দিবা, ডক্টর তোফায়েল আমার নাম দিবা, ক্লাস 2। তাহলে এই হ্যাশট্যাগটা দিলে আমরা সবাইকে খুঁজে পাবো। এই হ্যাশট্যাগটা দিবা, আমি আবার লিখে দিব, হ্যাঁ, যাতে তোমরা খুঁজে পাও। তাহলে সুন্দর, আমরা ইনশাআল্লাহ 2-3টাতে একসাথে করে 2-3টা একসাথে রেজাল্ট, আজকেরটা সাবমিট করো, 2টার একসাথে রেজাল্ট দিব এবং সবাইকে আমি চেষ্টা করবো 3টা ক্লাসের 30টা জার্সি দেওয়ার। দ্যাট উইল বি মাই টার্গেট। তো আপাতত 20টার ঘোষণা দিলাম, 20টা জার্সি তোমরা পাচ্ছ। সামনে আমি যতগুলো ক্লাস নেবো ইনশাআল্লাহ ততগুলো জার্সি, আবার জার্সির ঘোষণা আসবে। তোমরা আমাদের ডিএমসি ইউনিভার্সিটি জার্সি পরে ঘুরছো, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। তো আমার কাছে এই মুহূর্তে স্টকে, আমাদের কাছে এই মুহূর্তে স্টকে 40টার মতো জার্সি আছে বোধ হয়। তো আমরা সেগুলো তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিতে চাচ্ছি। নতুন জার্সি আবার অর্ডার করা হচ্ছে, ইনশাল্লাহ চলে আসবে। তাহলে আজকে আমরা যেখান থেকে পড়া শুরু করব, তোমার মনে পড়ে কিনা গতদিন আমরা কিন্তু অনেকগুলো টপিক পড়ে ফেলেছিলাম। এই অনেকগুলো টপিক আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আজকে এইগুলো তুমি যদি বুঝে বুঝে পড়ে থাকো তাহলে তুমি অনেকটুকু ভালো করেছো। আজকে এই জায়গা থেকে সামনের দিকে যাব। তবে এইখানে একটা ছোট্ট কথা, আমরা পড়ালেখা শুরু করব। গতদিন তোমাকে এটা পড়িয়েছি, বাট একটা লাইন তোমাকে আমি পড়াই নেই। দেখো তো, এটার নাম হলো কোষ ঝিল্লি। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো কোষ ঝিল্লি। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু আমরা ইউটিউবেও নিচ্ছি। তোমরা চাইলে আমাদের ডিএমসি ড্রিমার্স ইউটিউব চ্যানেলে গেলেও ওই জায়গাতে লাইভে ক্লাসটা দেখতে পাবা। ইউটিউবেও কিন্তু আমরা ক্লাসটা লাইভে কন্টিনিউ করছি, কারণ অনেক সময় ফেসবুকে সাউন্ডের সমস্যা হয়। সেই সাউন্ডে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা ক্লাসটা ইউটিউবের পাশাপাশি ইউটিউবেও কন্টিনিউ করছি। তো তোমরা ক্লাস শেষ করে যদি 10-এ দেখতে চাও, 2x স্পিডে দেখতে চাও, আমাদের ডিএমসি ড্রিমার্স ইউটিউব চ্যানেলে গেলে সেটা পেয়ে যাবে। আচ্ছা ফাইন, এই যে কোষ, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই। তোমাদের মধ্যে অনেকেই ছোট্ট ভাই বোনেরা এসএসসি পাস করে যাবে, কিন্তু এই ছোট্ট বিষয়টা গতকালকে পড়িয়েছিলাম, আরো একবার বলবো, এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্য কিন্তু পারবে না। তোমাদের মধ্যে অনেকেই এই পুরো এসএসসি শেষ করার পরেও, এই যে দেখো, একটা হলো কোষ প্রাচীর, একটা হলো কোষ ঝিল্লি, নামের মধ্যেই তো আলাদা। ঝিল্লি শব্দের অর্থ কি? ঝিল্লি মানে পর্দা, এই কথা। আর প্রাচীর মানে দেয়াল। দেখো, সেল ওয়াল, কোষ ঝিল্লি, সেল, ঝিল্লি মানে মেমব্রেন, সেল মেমব্রেন, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ধরো এইটা একটা উদ্ভিদ কোষ আর এইটা একটা প্রাণী কোষ, দেখো এই দুইজনেরই কিন্তু কোষ ঝিল্লি থাকবে, কিন্তু উদ্ভিদ কোষের একটা এক্সট্রা
উদ্ভিদ কোষের একটা এক্সট্রা ওয়াল থাকবে, এটার নাম হলো সেল ওয়াল। তাহলে দেখো এটার নাম হলো কোষ প্রাচীর। ভাইয়া জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং তোমাকে আরো একটা কথা মনে রাখতে হবে, এই সেল ওয়ালটা এইটা কিন্তু ভাইয়া মৃত, তোমার বইয়েও কিন্তু কথাটা বলা আছে। আর কোষ ঝিল্লি এটা হলো জীবিত। ভাইয়া হোয়াট ডাজ ইট মিন বাই মৃত, হোয়াট ডাজ ইট মিন বাই জীবিত? তার মানে বিভিন্ন জৈবিক কার্যক্রমে এটা সরাসরি অংশগ্রহণ করে। আর কোষ প্রাচীর এটা বিভিন্ন জৈবিক কার্যক্রমে অংশগ্রহণ করে, এটা শুধুমাত্র দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। ঠিক যেমন তোমার বাসার চারপাশে যে দেয়ালগুলা, এটা শুধু তোমাকে নিরাপত্তা দেয়, এটা শুধু তোমাকে আকৃতি দান করে, তোমার বাসাটাকে আকৃতি দান করে, তোমাদেরকে বহির্শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। আমাদের কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীর তাকে সেই সাপোর্টটা দেয়। কিন্তু এই কোষ ঝিল্লির মধ্যে অসংখ্য জিনিসপত্র থাকে যারা এনজাইম হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন জিনিসপত্র যুক্ত হয়, অর্থাৎ তারা জীবিত, তারা বিভিন্ন সজীব কার্যক্রম করে। তাহলে তুমি একটু তাকায় দেখো, এইটা আমরা সবাই বুঝবো। আচ্ছা, এরপর তোমাকে পরীক্ষায় যেটা প্রশ্ন করবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লেজিট। এই যে কোষ ঝিল্লি, এইটা কি দিয়ে তৈরি হয়? দেখো লেখা আছে এটা প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। বাবারে বাবা, খুবই গুরুত্বপূর্ণ। গতদিন কিন্তু তোমাকে বলেছিলাম যে কোষ প্রাচীর এইটা উদ্ভিদের ক্ষেত্রে তৈরি হয় সেলুলোজ দিয়ে। তোমার যদি মনে পড়ে থাকে, আমি তোমাদেরকে গতদিন ছবিও দেখেছিলাম, যার যার মনে পড়বে, খুব সুন্দর একটা ছবি তোমাকে কয়েকটা কোষের আমার যতদূর মনে পড়ে ছবি এঁকে দেখিয়েছিলাম। এই যে দেখো, সবারই কোষ ঝিল্লি আছে, ভেতরে সবুজটা হলো কোষ ঝিল্লি, কিন্তু কোষ প্রাচীর কিন্তু সবার নাই। প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর নাই। আর উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, সেটা কি দ্বারা নির্মিত? সেটা সেলুলোজ দ্বারা নির্মিত। আচ্ছা ঠিক আছে, সেইটা না হয় সেলুলোজ দ্বারা নির্মিত হোক, তোমাকে এইটা তো তুমি বলতে পারলা যে ওইটা সেলুলোজ নির্মিত, কিন্তু এই কোষ ঝিল্লিটা কি দিয়ে তৈরি? এইটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। এইটা লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি, এইটাই মূল কথা। লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি যাতে বাকি জীবন তুমি এটা মনে রাখতে পারো, এবং তুমি এইচএসসি উঠা মাত্র কিন্তু কোষ ঝিল্লি সম্পর্কে একটা এক্সটেন্সিভ পড়ালেখা করবা, তোমাকে এইটা কিন্তু পড়তে হবে। দেখো কি সুন্দর, আমি তোমাকে একটা দারুণ ছবি দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা কোষের চারপাশে কি দারুণ একটা জিনিস থাকে। এইটা তোমার এসএসসি লাইফে পড়তে হবে না, বাট তুমি যদি জেনে রাখো তাহলে তোমার এটা ভালো লাগার কথা। আমি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা কোষের চারপাশে যে আবরণটা থাকে, সেইটা দেখতে কেমন, সেইটা দেখতে দেখো এই যে এইরকম। ভাইয়া এটা এরকম বলতে কি বোঝায়? এটা এরকম কেন? আমি আরো ভালো ছবি দেখাই একটা, সেল মেমব্রেন স্ট্রাকচার 3D মডেল। আরো ভালো ছবি দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো আমাদের কোষের চারপাশে কি ধরনের আবরণ থাকে, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখলে অবাক হয়ে যাও, মুগ্ধ হয়ে যাবা। দেখো কি সুন্দর। তুমি বলবো যে ভাইয়া এইগুলা কি? দেখো এই হলুদগুলা বলের মতো দুইটা স্তরে থাকে। এই হলুদগুলো হলো লিপিড, আর এই যে লাল, সবুজ, নীল, সাদা, এগুলো হলো প্রোটিন। তাহলে আমরা কি বললাম? আমরা বলেছি কোষ ঝিল্লি দুইটা জিনিস নিয়ে তৈরি হয়। একটা হলো লিপিড, অসংখ্য ছোট ছোট বলের মতো লিপিড, এবং জায়গায় জায়গায় লাল, সবুজ, নীলের মতো প্রোটিন দিয়ে। দিস ইজ বিউটিফুল। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। দেখো কত সুন্দর দেখতে। আমাদের প্রত্যেকটা কোষের চারপাশে তুমি এই জিনিস দেখতে পাবা। ধরো তুমি একটা কোষের এই জায়গাটুকু কেটে মাইক্রোস্কোপের নিচে নিলা, মাইক্রোস্কোপের নিচে নিলে তুমি এই জিনিসটা দেখতে পাবা। দেখতে পাচ্ছ কি দারুণ, কি দারুণ। এই মডেলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটার নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। এই তো দেখো, এই জায়গাটা দেখো গর্তের মতো ফাঁকা, কোষের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য জিনিসপত্র এই দিক দিয়ে শুট করে প্রবেশ করে, আবার ভেতর থেকে বাইরে এই দিক দিয়ে বের হয়। তাহলে দারুণ দারুণ সব জিনিস তোমাকে আমি জানালাম পরীক্ষার জন্য। তাহলে প্রশ্ন হবে এটা কি দিয়ে তৈরি, এবং আমরা বললাম না। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা হয়েছে, এই কোষ ঝিল্লিটার নাম হলো বৈষম্য ভেদ্য। তো তোমরা বৈষম্য বিরোধী নামটার সাথে পরিচিত, বৈষম্য বিরোধী, এখানকার শব্দের নাম হলো বৈষম্য ভেদ্য। এটার ইংরেজিটা তোমার পরীক্ষায় আসবে, সবাই ইংরেজি নামটা কমেন্ট করো তো। সেমি
পারমিয়েবল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা তোমাকে জানতে হবে। সেমি পারমিয়েবল, তুমি বলবা ভাইয়া বৈষম্য ভেদ্য মানে কি, সেমি পারমিয়েবল মানে কি? তাকায় দেখো, সেমি পারমিয়েবল একটা দারুণ জিনিস। আমাদের কোষ ঝিল্লি তোমাদেরকে একটা দারুণ কনসেপ্ট শেখাবো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমরা যখন গোসল করি পানি কি আমাদের কোষের ভেতরে প্রবেশ করতে পারে নাকি পারে না? আমরা যখন গোসল করি পানি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে পারে নাকি পারে না? বলো তো, পারে নাকি পারে না? আচ্ছা কি অবস্থা ক্লাসের? ইউটিউবে ক্লাসটা লাইভে গেছে কিনা, ইউটিউবে দেখা যাচ্ছে কিনা? ভেরি গুড, তাহলে খুবই সুন্দর। ইউটিউবেও কিন্তু তাহলে দেখো একদল বলেছে পারে, একদল বলেছে পারে না। যারা পারে না তাদের জন্য আমার পক্ষ থেকে অনলাইন ভালোবাসা। দেখো তুমি যখন গোসল করো, গোসল করতে যাওয়ার আগেও তোমার ওজন যতটুকু থাকে তুমি চাইলে কালকে পরীক্ষা করতে পারো বা আজকে রাতেও পরীক্ষা করতে পারো। যদি তোমার এলাকায় খুব গরম হয়, তোমার এলাকায় যদি গরম থাকে, তাহলে আজকে গোসল করতে যাওয়ার আগে তুমি নিজের ওজন মাপে দেখো। তুমি দেখবা যাওয়ার আগে তোমার ওজন যদি 40 কেজি হয়, ফিরে আসার পর তোমার ওজন 40 কেজিই হবে। মানে আমাদের শরীরে কিন্তু পানি প্রবেশ করতে পারে না। আমাদের শরীরে বলতে ত্বক ভেদ করে কিন্তু আমাদের শরীরে পানি প্রবেশ করতে পারে না। ত্বক ভেদ করে কেন প্রবেশ করতে পারে না? এটা একটা দারুণ কনসেপ্ট, দারুণ দারুণ ব্যাপার। কারণ আমাদের এই যে কোষ ঝিল্লিগুলা, এইটা কিন্তু এই যে পানিকে কোষের ভিতরে ঢুকতে বাধা দেয়। পানি কিন্তু কোষের ভিতরে এইভাবে প্রবেশ করতে পারে না। যদি এই দিক দিয়ে কোষ ঝিল্লিতে পানি প্রবেশ করতো, তাহলে তুমি পুকুরে নামলা, পুকুরে নামার সাথে সাথে তুমি গলে যাইতা, গলে, কারণ কোষের ভিতরে তো পানি ঢুকে যেত। আমরা যে ওয়াটার প্রুফ, তুমি ওয়াটার প্রুফ ঘড়ি কেন না? বলা হয় যে ওয়াটার প্রুফ ওয়াচ, ওয়াটার প্রুফ আইফোন, ওয়াটারপ্রুফ মোবাইল, তুমি দেখবে ওয়াটারপ্রুফ ক্যামেরা, আছে পানিতে ভিজলেও কিছু হবে না। আমাদের প্রত্যেকটা কোষ, আমাদের প্রত্যেকটা কোষ হলো ওয়াটারপ্রুফ। একটা কোষের মধ্যে কেন পানি সরাসরি প্রবেশ করতে পারে না? কারণ এই কোষ ঝিল্লিটা পানিকে প্রবেশ করতে দেয় না। কোষ ঝিল্লিটা পানিকে ঠেকায় দেয়। কেন ঠেকায় দেয়? না হলে তোমার ভিতরে তো পানি ঢুকে তোমাকে 12টা বাজায় দিত। তো পানিকে প্রবেশ করতে দেয় না। কিন্তু বাকি জিনিসপত্র, যেমন প্রোটিন, বাইরে থেকে কোষের বাইরে থেকে ভিতরে প্রোটিনকে ঢুকতে দেয়। তারপরে গ্লুকোজ, কোষের বাইরে থেকে ভিতরে গ্লুকোজকে ঢুকতে দেয়। তারপরে লিপিড, সবাইকে ঢুকতে দেয়। এরা ঢুকতে পারে, তাহলে পানি কি কোনোভাবেই ঢুকতে পারে না? হ্যাঁ, পানিও ঢুকতে পারে। পানিও অন্য, মানে পানিও এদিকে ঢুকবে, কিন্তু পানি সরাসরি পানি যেভাবে প্রবেশ করে, ঢকঢক করে প্রবেশ করা, একদম বানের জলের মতো প্রবেশ করা, এটা বানের জলের মতো প্রবেশ করতে পারে না। পানিও প্রবেশ করতে পারে, এরা যেভাবে প্রবেশ করবে অনুমতি নিয়ে, এরাও কিন্তু সরাসরি প্রবেশ করতে পারে না। প্রত্যেকটা জায়গায়, এই জায়গায় একটা করে প্রহরী দেওয়া থাকে, এই জায়গায় একজন করে প্রহরী দেওয়া থাকে, এই জায়গায় একজন করে প্রহরী দেওয়া থাকে। এই প্রহরীগুলোর নাম হলো প্রোটিন। এদেরকে কোষের ভিতরে কে প্রবেশ করবে, কে প্রবেশ করবে না, এইটা ঠিক করে এই প্রহরীগুলা। তুমি ছবি দেখো, দারুণ একটা ছবি, এই যে এই প্রহরীগুলা, এই প্রহরী যাকে অ্যালাউ করবে, এই প্রহরী যাকে অ্যালাউ করবে, সে কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে। এই প্রহরী যাকে অ্যালাউ করবে না, সে ভেতরে প্রবেশ করতে পারবে না। এমনকি পানি যখন, তুমি যখন গোসল করো, প্রচুর পরিমাণে পানির মধ্যে পানিগুলা কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে চায়, কিন্তু পানিগুলা প্রবেশ করতে পারে না। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কাল পরীক্ষার ময়দানে তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে মানুষের কোষগুলো ওয়াটারপ্রুফ কেন, কোনটির কারণে মানুষের কোষগুলো ওয়াটারপ্রুফ? অপশনে থাকলো কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কি হবে উত্তর? সবাই বলো তো দেখি। তাহলে মানুষের কোষগুলো ওয়াটারপ্রুফ কেন? কি হবে বলো তো, কি হবে উত্তর? তোমাদেরকে একটা দারুণ জিনিস, তোমাকে একটা দারুণ জিনিস জানালাম, তোমাকে একটা দারুণ জিনিস শিখিয়ে দিলাম। ইউটিউবের ক্লাসের লিঙ্কটা আমি এখানে ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ইউটিউবেও ক্লাসটা করতে পারো। ইউটিউবে বেশ কয়েকজন করছে। ইউটিউবে জীবকোষ এবং টিস্যু, আমি এটা শেয়ার করে দিচ্ছি, ওয়েট ফর আ সেকেন্ড। আমি শেয়ার করে দিচ্ছি, সবাই তার আগে উত্তরটা দিয়ে দাও, উত্তরটা দিয়ে দাও, উত্তরটা দিয়ে দাও। কোষ প্রাচীর বলে কারা কারা, যারা কোষ প্রাচীর উত্তর দিচ্ছ তাদের জন্য অনেক অনেক মায়ের, প্লাজমা লেমা, প্লাজমা লেমা, তাদের জন্য অনেক অনেক মায়ের অপেক্ষা করছে। কি উত্তর দিচ্ছে সে সকল ভংচং উত্তর?
ঠিক মতো উত্তর দাও। কাকরাইল মসজিদের ইমাম? না না, আমি জাস্ট একটু তোমাদেরকে ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য এরকম মজার একটু ওয়াচ করি। এই যে ইউটিউবের, আমাদের ইউটিউবের এটাও দিয়ে দিলাম, তোমরা চাইলে ইউটিউবের এইটা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা চাইলে ইউটিউব থেকেও ক্লাসটা করতে পারো, বা তোমরা যদি ডিএমসি প্রিমার্সের ইউটিউব চ্যানেলে যাও তাহলেও কিন্তু তোমরা ক্লাসটা করতে পারবা, ওখান থেকে ডিরেক্টলি করতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা আশা করি পারবো। আচ্ছা, তাহলে হোয়াট ইজ বৈষম্য ভেদ্য? কাউকে কাউকে ঢুকতে দেয়, কাউকে কাউকে ঢুকতে দেয় না, এই ধরনের জিনিসকে বলে বৈষম্য ভেদ্য। মানে ভেদ্য হওয়ার সময় সে বৈষম্য করে, কারো প্রতি বৈষম্য করে, কারো প্রতি বৈষম্য করে না। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো সেমি পারমিয়েবল। আমরা কথাটা বুঝতে পারলাম কিনা, ও ভাই বোনেরা ব্রেনের মধ্যে প্রবেশ করলো কিনা, এমসিকিউ পারবো কিনা? এই কোষ প্রাচীরের মধ্যে কিছু কিছু কোষের মধ্যে এইরকম কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সরি কোষ প্রাচীর না, কোষ ঝিল্লিটা কিছু কিছু জায়গায় এরকম প্যাচ খেয়ে যায়। ধরো এইটা একটা কোষ, এইটার কোষ ঝিল্লিটা একদম নর্মাল, কিন্তু এই কোষের কোষ ঝিল্লিটা জায়গায় জায়গায় এইরকম হয়ে গেল। এই কোষের কোষ ঝিল্লিটা জায়গায় জায়গায়, এই কোষের কোষ ঝিল্লিটা এইরকম হয়ে গেল, আমি তোমাকে দেখাচ্ছি, এইরকম হয়ে গেল। এই যে কোষ ঝিল্লিটা সোজা, এটা কোনো সমস্যা নাই। যেটা এরকম কোষ ঝিল্লিটা আঙ্গুলের মতো হয়ে যায়, সেই রূপান্তরিত কোষ ঝিল্লিকে বলা হয় মাইক্রোভিলাই। আমি তোমাদেরকে আসল মাইক্রোভিলাইয়ের ছবি দেখাচ্ছি, আসল মাইক্রোভিলাইয়ের ছবি দেখাচ্ছি তোমাকে আমি, তোমার একটা আইডিয়া হয়ে যাবে মাইক্রোভিলাই দেখতে কেমন। এবং জাস্ট একটা ছোট্ট জিনিস জানাই দিব যে মাইক্রোভিলাইগুলো আমাদের শরীরে কেন কাজে লাগে। এগুলো কিন্তু প্রত্যেকটাই, মানে জাস্ট তুমি কিন্তু শুধুমাত্র পড়ার জন্য পড়ছো ব্যাপারটা কিন্তু তা না। তুমি যদি কনসেপ্টটা বুঝে যাও, বাকি জীবন তোমার এটা, বাকি জীবন তোমার এটা কাজে লাগবে। আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা দেখাই দিব মাইক্রোভিলাইগুলো কিভাবে কাজে লাগে। তুমি এই যে দেখো একটা, এই যে কি দারুণ! তুমি কি বলতে পারো এটা কোন জায়গা? এইটা তোমার ক্ষুদ্রান্ত। আমরা শুনেছি না, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এইটা তোমার ইলিয়ামের ছবি, কি দারুণ! ইলিয়াম। তুমি বলবা ভাইয়া এইগুলা কি? এইগুলা প্রত্যেকটাই মাইক্রোভিলাই। এই যে আঙুলের মতো আমাদের পেটের কোষের মধ্যে, এটা মাইক্রোস্কোপে অনেক বড় দেখাচ্ছে। এই দিক দিয়ে যখন খাবারগুলা যায়, খাবারগুলো আমরা যে ভাতগুলা খাই সেগুলো দিন শেষে গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজ। আমরা যে প্রোটিন খাই সেগুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই মাইক্রোভিলাইগুলা এগুলোকে শুষে নেয়, মাইক্রোভিলাইগুলো এগুলাকে শোষণ করে নেয়। কি দারুণ, কি দারুণ ছবি! এটা মাইক্রোস্কোপের ছবি, খুবই সুন্দর ছবিটা। একটা কোষের উপরে এই যে আঙুলের মতো থাকে প্লাজমা মেমব্রেন গুলো, আঙুলের মতো থাকে, এই জিনিসটার নাম হলো মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইয়ের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ কথা, শোষণ করা, কোষের শোষণ ক্ষমতা বাড়ানো। এরা শুষে নেওয়ার জন্য ব্যবহৃত হয়, শোষণ ক্ষমতা বাড়ানো। তো কোথায় কোথায় আমাদের মাইক্রোভিলাই থাকে তোমাকে যা জানিয়ে দেই, সেটা হলো আমাদের মাইক্রোভিলাই থাকে ক্ষুদ্রান্তে, ওই যে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ক্ষুদ্রান্তে মাইক্রোভিলাই থাকে। এছাড়া কিডনির মধ্যেও, বৃক্ক, ওখানেও শুষে নিতে হয়, বিভিন্ন ভালো পদার্থকে শোষণ করে নিতে হয়। এই দুই জায়গায় কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে। তো এইটা তোমাকে, ভালো স্টুডেন্ট যারা তোমরা, আমার এখানে যারা আছো, আমাদের এখানে যারা আছো, সবাই খুব ভালো স্টুডেন্ট, তারা এই প্রশ্নটা পাবা। তোমাদের এই এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হলো, পরীক্ষা এইরকম প্রশ্ন করবে। দেখি তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারো নাকি পারো না। লেটস সি। প্রশ্ন হবে, বলো তো দেখি কে কে পারে আজকে এটা। যদি এইটা সমান এইটা হয় তাহলে এইটা এই জায়গায় কি হবে? এইটা একটা দারুণ প্রশ্ন। দেখি কে কে এই প্রশ্নটা বুঝে উত্তর করতে পারে, কার কার বুদ্ধিতে কুলায়। আমি সবার কমেন্ট দেখতে চাই, দেখি কি অবস্থা। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, কে কে বলতে পারবে?
খুবই সুন্দর উত্তর করেছে রোহিত, খুবই সুন্দর উত্তর করেছে তৌফিক, ভেরি ভেরি গুড। সেলওয়াল, জামাল খান উত্তর করেছে, উম্মে রুকাইয়া উত্তর করেছে। যারা প্রত্যেকে যাদের নাম নিতে পারলাম না, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, যে তোমরা কিন্তু দারুণ, তোমরা কিন্তু একটা দারুণ ভালো উত্তর করতে পারলা। সেটা হলো যদি কোষ ঝিল্লি সমান মাইক্রোভিলাই হয়, তাহলে কোষ প্রাচীর সমান প্লাজমোডেসমাটা। ভেরি গুড, সাবাস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুবই 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 ভালো, সাবাস, খুব সুন্দর। তাহলে আমরা তোমাকে অনেক কিছু জানাই দিলাম, আশা করি তুমি এগুলা থেকে উত্তর করতে পারবা। কোষ প্রাচীর, সবাই বাংলা লেখার চেষ্টা করবা। তোমরা ইংলিশ লিখলে তোমরা অনেক ভুলভাল লিখতেছো, বা বাংলায় ইংলিশটা যদি বাংলায় লেখো তাহলেও অনেক ভুলভাল লিখছো, এভাবে লেখো না। বাংলাটা বাংলায় লিখবা, ইংলিশ লিখলে ইংলিশ লিখবা, তাহলে ভুল হবে না। যেমন একজন লিখলো কোষ প্রাচীর, ভাইরে এইটা কোন ধরনের কোষ? একজন লিখলো কোষ প্রাচীর, ভাইরে ভাই, কোষ যদি আজকে কোষের বানান, কোষ যদি জানতো যে তুই কোষের বানান লিখছিস এইটা প্রাচীর, ও আজকেই নিজেই নিজের গলা চিপে নিজেই নিজেকে মেরে ফেলতো, ও আর বেঁচে থাকতে চাইতো না। তোরা ভাই বাংলায় লেখ, ইংলিশে লিখিস না, দ্যাট উড বি বেটার। সেল ওয়াল, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। তাহলে দুইটা টপিকের তোমাকে A to Z আমি পড়াই দিলাম। আজকে টপিকের ভেতরে যাব। তোমাদেরকে গতদিন আমি পড়িয়েছি, আশা করি তোমাদের মনে আছে, যে আমাদের কোষটা অনেকটা আমাদের সমাজের মতো, এক একজন এক এক কাজ করে। জাস্ট রিওয়াইন্ড করে দেই, মনে পড়ে কিনা? নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক, জাস্ট তোমাদেরকে মনে করে দিই। নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, অনেক ধরনের কাজ করে, সেটা আমি তোমাকে আজকে পড়াবো। এই যে রাইবোজোম, এটা হলো কোষের প্রোটিন ফ্যাক্টরি। এই যে মাইটোকন্ড্রিয়া, এইটা কোষের পাওয়ার হাউস, এখান থেকে সকল শক্তি তৈরি হয়। গলগি বডি, এটা প্যাকেজিং কেন্দ্র, সবকিছু প্যাকেজ করে। লাইসোজোম, এটার মধ্যে 20 এনজাইম থাকে, সবাইকে শেষ করে দিতে পারে। প্লাস্টিড, এটা কি কাজ করে? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এই জিনিসগুলা তোমাকে আমি গতদিন পড়িয়েছি। আজকে এগুলো অ্যাডভান্স লেভেলের পড়ালেখা, জাস্ট মেইন কাজগুলো বলেছি। আজকে তোমাকে এটা অ্যাডভান্স লেভেলের পড়ালেখাটা দেখাবো। তাহলে চলো শুরু করা যাক, চালিয়ে শুরু করতে। হ্যাঁ, প্রথমে যে অঙ্গাণুটার কথা বলা, সেটার নাম মাইটোকন্ড্রিয়া। তোমার পরীক্ষায় ছবি আসবে, এইটা ছবি আসবে, সবাইকে বলে দেই সিকিউতে আঁকতে হবে। যদি মাইটোকন্ড্রিয়ার গঠন আসে তাহলে এই ছবিটা আঁকতে হবে। এই ছবিটা আঁকা পানির মতো সহজ, আমি ছবিটা এঁকে দিব। একটা মাইটোকন্ড্রিয়ার গঠন পড়াইতে আমার 1 মিনিট সময় লাগবে, মাত্র 1 মিনিট, সেটা আমি দেখাবো। তো আগে দেখো, চলো শুরু করে দেই। পরীক্ষায় তোমার এইরকম একটা ছবি দেওয়া থাকবে, চলো মাইটোকন্ড্রিয়া এঁকে ফেলি। মাইটোকন্ড্রিয়া জাস্ট এইরকম জুতার সোলের মতো, তুমি এইরকম একটা দিবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে একটা আবরণ থাকে, আর মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের আবরণটা, সেইটা এইরকম ভাঁজ দেখতে পাচ্ছ? মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণটা এইরকম ভাঁজ। ফলে তাহলে তোমাকে যদি প্রশ্ন করে মাইটোকন্ড্রিয়ার আবরণ কয়টা, তুমি বলবা বাইরের আবরণ একটা, ভিতরের আবরণ একটা। বাইরের আবরণটা মানে কোনো ভাঁজ নাই, আর ভিতরের আবরণটা ভাঁজযুক্ত, তাহলে এটার নাম হলো বাইরের আবরণ। তাহলে বাইরের আবরণ, এটা পড়তে 1 মিনিট সময় লাগবে। মাইটোকন্ড্রিয়া, এটার নাম হলো ভেতরের আবরণ। পড়া কিন্তু অলমোস্ট শেষ। এখন তুমি নিজেই দেখতে পাচ্ছ, তোমাকে প্রশ্ন করার কিছু নাই। বাইরের আবরণটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভেতরের আবরণটা ভাঁজযুক্ত। প্রশ্ন করবে এই যে প্রত্যেকটা ভাঁজ, এই ভাঁজের নাম কি? এই প্রত্যেকটা ভাঁজের নাম হলো ক্রিস্টি। নামটা দেখো, প্রত্যেকটা ভাঁজের নাম ক্রিস্টি। এবং এই ক্রিস্টির মধ্যে এইরকম গোল্লা জিনিস, ছোট ছোট জিনিসপত্র থাকে পুরো মাইটোকন্ড্রিয়া জুড়ে। এই ক্রিস্টির মধ্যে ছোট ছোট জিনিসপত্র থাকে, এবং এদের নাম অক্সিজোম। তোমার বইয়ে যে নামটা দেওয়া, আমি সেটাই পড়াবো। এদেরকে কি বলে ডাকা হয়? এদেরকে অক্সিজোম বলে ডাকা হয়, অক্সিজোম। এদের নাম অক্সিজোম। এই মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? এই মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, এই এটিপি গুলা। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই জায়গাটা, এটাকে বলে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো এইভাবে, যা ডট 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 দিয়ে দিবা, সব জায়গায় ক্রিস্টিতে দিয়ে দিবা। এইটা আঁকা কোনো ব্যাপার? তাহলে এইটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তো তোমাকে পরীক্ষার জন্য 2-3টা শব্দ জানতে হবে। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, এই শক্তি তৈরি করার প্রক্রিয়ার নাম হলো শ্বসন। আমাদের শরীর যেই প্রক্রিয়ায় শক্তি তৈরি করে তার নাম হলো শ্বসন বা রেসপিরেশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, শ্বসনের বিক্রিয়াগুলো কোথায় হয়?
তুমি উত্তর দিবা শ্বসনের বিক্রিয়াগুলো হয় মাইটোকন্ড্রিয়াতে। শ্বসনের বিক্রিয়াগুলো হয় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায়? ম্যাট্রিক্সে হয় এবং অক্সিজোমের ভিতরে হয়। দেখো তো পড়া শেষ, এই যে ছবির দিকে তাকাও, বাইরের ঝিল্লি, ভিতরে ঝিল্লি নাম ক্রিস্টি, ম্যাট্রিক্স এবং অক্সিজোম। সবাই বলো মারহাবা। বুঝতে পারলাম কিনা ভাই? বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা মাইটোকন্ড্রিয়ার ছবি? সবাই বুঝলাম কিনা? পারা যাবে? কি সুন্দর। ওকে, এবার মাইটোকন্ড্রিয়ার একটা 3D ইমেজ দেখার চেষ্টা করো। পাওয়ার হাউস। তাহলে ইনশাআল্লাহ দেখো, এই যে একটা মাইটোকন্ড্রিয়া, কি সুন্দর। এই যে দেখো বাইরের আবরণটা, বাইরে থেকে দেখে এটাকে ক্যাপসুলের মতো বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে দেখো এই তো বিউটিফুল। এই যেগুলোর নাম হলো ক্রিস্টি। আর এই যে ক্রিস্টির মধ্যে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট ক্রিস্টির মধ্যে দেখো এই যে হলুদ লাল, এই জিনিসগুলোর নাম হলো অক্সিজোম। দিস আর বিউটিফুল। এছাড়াও তোমার বইয়ে, আমি জানি না যে আর কিছু বলা আছে কি, আমি জানি না বলছি, মানে তুমি দেখো তাহলে কত কিছু তোমাকে জানাই দিলাম। তাহলে আমি কি বললাম? শ্বসনের বিক্রিয়াগুলো এইখানে ঘটে। তো আমরা সেইটা এখন দেখব। তার আগে যা যা পড়ছি সেটা একটু দেখি। তাহলে মাইটোকন্ড্রিয়ার স্তর কয়টা? 2 স্তর বিশিষ্ট আবরণী। ভেতরের দিকের ভাঁজগুলো কি হয়ে থাকে? আঙ্গুলের মতো। এদের নাম কি? ক্রিস্টি। পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসবে। এরপর তোমাকে প্রশ্ন করবে ক্রিস্টির মধ্যে যে গোল্লা জিনিসগুলো থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অক্সিজোম। এই অক্সিজোমের মধ্যে কি থাকে? এদের মধ্যে অনেকগুলো এনজাইম থাকে। তোমাকে প্রশ্ন করবে এনজাইমগুলো কি কাজ করে? শক্তি তৈরি করে। দেখো, এবং এর ভেতরে থাকে ম্যাট্রিক্স। এই জায়গাতেই শ্বসন কার্য চলে। দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন তোমাকে আমি জাস্ট একটু সহজ করে দেই শ্বসনের ধাপগুলোর নাম লিখে। ভাইয়া ভালো করে দেখো, শ্বসনের ধাপ মোট 4টা। তোমাকে এইটা পড়তে হবে। শ্বসনের ধাপ মোট 4টা। 1, মাইটোকন্ড্রিয়ার শ্বসনের ধাপ মোট 4টা। প্রথম ধাপের নাম সবাইকে ঝাড়া পড়ে ফেলতে হবে। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপের নাম অ্যাসিটাইল কো এ তৈরি। সবাইকে 4টা নাম লিখে ফেলবা, দেখি কে কে 4টা নাম এখনই পড়ে ফেলতে পারে। তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, পরীক্ষায় কিন্তু লিখতেই হবে। 4 নাম্বার ধাপের নাম তোমার বইয়ে যেভাবে দেওয়া ইলেকট্রন প্রবাহতন্ত্র। তোমার বইয়ে যেভাবে দেওয়া তোমাকে সেভাবেই লিখতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমি 2 থেকে 3 বার করে বলবো, ভালো করে শোনো। শ্বসনের ধাপ কয়টা? শক্তি তৈরি ধাপ 4টা। দেখো, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই জিনিসগুলো তুমি এইচএসসিতে উঠলেই ফার্স্ট ইয়ারই শিখে ফেলবা। এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা তোমাকে জানতে হবে এইচএসসিতে উঠলে। এসএসসিতে শুধু নামগুলো পড়তে হবে, শুধু নাম। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি? এই 4টা ধাপের মধ্যে ধাপ নাম্বার 1, 2, 3, 1, 2, 3 এইগুলা ঘটে ম্যাট্রিক্সে। আর ধাপ নাম্বার 4 ইলেকট্রন প্রবাহতন্ত্র, এইটা ঘটে অক্সিজোমে। খুবই সুন্দর কথা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাকে মাইটোকন্ড্রিয়া কাজের মধ্যে তুমি অনেক কিছু লিখলা, কিন্তু ধাপ 4টার নাম লিখলা না ভাইয়া, তুমি মার্ক কম পাবা। যতই পড়ো মার্ক কম পাবা। তাহলে সবগুলো ধাপ মূলত ঠিক আছে। ওকে ওকে, এখানে সরি, এখানে ছোট্ট, এখানে সরি এখানে ছোট্ট একটা ছোট্ট লাইন আমি বলতে একটু ভুল করলাম। 2 আর 3 ম্যাট্রিক্সে ঘটে। 2 আর 3 ম্যাট্রিক্সে ঘটে, কিন্তু এক নাম্বারটা সাইটোপ্লাজমে ঘটে। ধাপ নাম্বার 1, এটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি ধাপ নাম্বার 1, এই যে গ্লাইকোলাইসিস, এইটা ঘটে কোথায়? এইটাই লিখতে গিয়ে আমি ভুল লিখলাম। এইটা ঘটে সাইটোপ্লাজমে। বাবারে বাবা, সাইটোপ্লাজমে। এবং বাকি 3টা এটা একটু ঠিক করে নাও, সবাই একটু আপডেট করে নাও, খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আমি একটু বলতে ভুল করে ফেললাম। দেখো, এই 3টা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এই জাস্ট তোমাকে এইটা জানতে হবে। মাইটোকন্ড্রিয়ার কোথায় ঘটে সেটা পরে, সেটা এইচএসসিতে উঠলে জানবা। আরো একবার, খুবই গুরুত্বপূর্ণ। শ্বসনের ধাপ কয়টা? শ্বসনের ধাপ 4টা। প্রথম ধাপটা সাইটোপ্লাজমে ঘটে, পরের গুলা মাইটোকন্ড্রিয়া। আমি এই ছবিটা আঁকতে গিয়ে ওই ছবিটা ভুলে গেছি। তো দেখো, শ্বসনের 4টা ধাপ। 4টা ধাপের প্রথমটা ঘটে সাইটোপ্লাজমে, আর 2, 3, 4 ঘটে কোথায়?
2, 3, 4 ঘটে মাইটোকন্ড্রিয়াতে। শ্বসনের কয় নাম্বার ধাপটা সাইটোপ্লাজমে ঘটে এবং কয় নাম্বার ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ধাপটা কোথায় ঘটে? তাহলে 1 নাম্বার ধাপ গ্লাইকোলাইসিস, এটা ঘটে সাইটোপ্লাজমে। এটা কিন্তু পরীক্ষায় আসবেই। এই যে দেখো আমি কতগুলো স্টার দিচ্ছি, যারা ক্লাসটা করবা ভবিষ্যতে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 স্টার দিলাম। তার মানে পরীক্ষায় আসবেই, পরীক্ষায় আসবেই। দেখি কার কার পড়া হলো। এখনই আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, সাথে সাথে আমাকে বলে ফেলো। বলো তো শ্বসনের শ্বসনের কয়টি ধাপ? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। শ্বসনের কয়টি ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে? দ্রুত বলো। কে কে শিখলাম দ্রুত বলে ফেলো, দ্রুত দ্রুত বলে ফেলো। ইউটিউবে অনেকজন ক্লাস করছে, ভেরি গুড, অনেকজন ক্লাস করছে, থ্যাংক ইউ। শ্বসনের 3টা ধাপ, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভেরি গুড। অনেকজন সঠিক উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ওকে, সাবাস, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। তাহলে কয়টা ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে? উত্তর হলো 3টা। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। 3টা কোন কোন ধাপ? 2, 3, 4 ঘটে। তাহলে ফাইন, এইটাই এই জায়গায় বলা। ওকে, শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র, কোষের শক্তি কেন্দ্র বলা হয় বা কোষের পাওয়ার হাউস বলা হয়। তোমাদেরকে এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি যে প্রিয় ভাই ও বোনেরা, আমরা বারবার করে বলছি যে শ্বসনে 4টা ধাপ। এই শ্বসনে 4টা ধাপের মধ্যে এই যে ধাপ 4টার নাম, মোট 1 অণু গ্লুকোজ থেকে 36 এটিপি শক্তি উৎপন্ন হয়। 36 এটিপি তোমাদের এই বইয়ে এই পড়াটা আছে। তোমাকে যে জানতে হবে এই 36 এটিপির মধ্যে, 36 অণু এটিপির মধ্যে কোথায় কতটুকু তৈরি হয়, কোথায় কতটুকু তৈরি হয়? গ্লাইকোলাইসিসে তৈরি হয় 4 অণু এটিপি। আর এই ক্রেবস চক্রে, ক্রেবস চক্রে সবচেয়ে বেশি, ক্রেবস চক্রে 24 অণু এটিপি তৈরি হয়, সবচেয়ে বেশি। যেহেতু এখানে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, পাওয়ার হাউস। কারণ ক্রেবস চক্রে সবচেয়ে বেশি এটিপি তৈরি হয় 36-এর মধ্যে। বাপরে বাপ। গ্লাইকোলাইসিসে হয় ওকে, ক্রেবস চক্রে সব মিলায় 24 অণু এটিপি উৎপন্ন হয়। চিন্তা করা যায়, 24 আর 6 আর 4, গ্লাইকোলাইসিসে আলটিমেটলি ওখানে কনভার্সন। ক্রেবস চক্রের এটিপি কত? 6, 3, 6, 18, 2 দুগুণে 4, 24 অণু। হ্যাঁ, 24 অণু এটিপি উৎপন্ন হয়। এটা একটা দারুণ বিষয়। আর গ্লাইকোলাইসিস থেকে 6 অণু এটিপি উৎপন্ন, 4 না 6, গ্লাইকোলাইসিস থেকে 6 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে তোমরা যারা বলছো ভাই 38 অণু, হ্যাঁ তোমাদের এই বইয়ে 36 লেখা থাকতে পারে, বাট 38 লেখা থাকতে পারে, কিন্তু 1 অণু গ্লুকোজ থেকে আসলে 36 অণু। তুমি যখনই একটু এইচএসসি লেভেলের বই পড়বা, তুমি দেখতে পাবা যে 1 অণু গ্লুকোজ থেকে 36 অণু, 38 না, 36 অণু এটিপির কথা, 36 অণু এটিপির কথা বলা। এই 36 অণুর মধ্যে 24 অণু তৈরি হয়, 24 অণুই তৈরি হয় ক্রেবস চক্রে, ক্রেবস চক্রে। ওকে, 24 অণুই তৈরি হয়, 24 অণুই তৈরি হয় ক্রেবস চক্রে। সেই জন্য সবচেয়ে বেশি যেহেতু এখানে হয়, এটাকে পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে দেখা হয়। দেখো সুন্দর করে বলা আছে। পুরাটাই কিন্তু মাইটোকন্ড্রিয়া হয় না, 36 কিন্তু মাইটোকন্ড্রিয়া হয় না। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 36, আচ্ছা তোমাদের ইনশাআল্লাহ ওকে, তাহলে ফাইন, পারা যাবে বলে ধরে নিচ্ছি, পারবা। আচ্ছা, এবার আরেকটু দেখো, সব জায়গাতেই দেখো, সকল উদ্ভিদ কোষ, সকল প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়।
ওকে, তো এখানে দু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে। এই দু একটা ব্যতিক্রম আছে, দেখো আদিকোষ যেমন ব্যাকটেরিয়া, আমরা তো আগেই পড়েছি আদিকোষে শুধু রাইবোজোম থাকে, ওখানে মাইটোকন্ড্রিয়া থাকবে না। কিন্তু দু একটা ব্যতিক্রম আছে, আর সবসময় মনে রাখবা পরীক্ষার জন্য ব্যতিক্রমগুলাই দারুণ ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু প্রকৃত কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস, তারপরে সার্কোমোনোইডিস, এই ধরনের প্রোটোজোয়া গুলাতে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে এখানে লিখে রাখো ব্যতিক্রম, নিচের কোনটা প্রকৃত কোষ হওয়ার পরেও তাতে মাইটোকন্ড্রিয়া থাকে না, এরা হলো ব্যতিক্রম ট্রাইকোমোনাস। এই ট্রাইকোমোনাস কি করে জানো? এই ট্রাইকোমোনাস মেয়েদের যোনিপথে ইনফেকশন, এবং এটা কিন্তু কমন, বাংলাদেশের মেয়েদের খুব কমন হয়। এটা একটা জীবাণু, তোমরা বলবো ভাইয়া প্রোটোজোয়া মানে কি? প্রোটোজোয়া মানে এক কোষে জীবাণু, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোগ করে আমাদের। তাহলে এই তো দারুণ একটা কথা। তাহলে কত সুন্দর সুন্দর কথা তুমি জেনে গেলা ভাইয়া। এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসবে? 100% প্রশ্ন আসবে। তোমার এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন কি করবে? মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, এইটাই তোমাকে পরীক্ষায় দিবে। তাহলে আমরা এইটা আলোচনা করে ফেললাম, এবং এখান থেকে এমসিকিউ দিবে, বা এখান থেকে খ নাম্বারে প্রশ্ন দিবে, এটাকে কোষের পাওয়ার হাউস অফ সেল কেন বলা হয়, পাওয়ার হাউস কেন বলা হয়। তুমি বলবা যে একটা কোষের পাওয়ার তৈরি হয় শ্বসনের বিক্রিয়ার মাধ্যমে। শ্বসনের বিক্রিয়া 4টি ধাপ, 1 2 3 4, এর মধ্যে গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, বাকি 3টে বিক্রিয়ায় হয় মাইটোকন্ড্রিয়ায়। এবং মূল এটিপি গুলার বেশি পরিমাণে উৎপন্ন হয় ক্রেবস চক্রের মাধ্যমে, বা এই 3টা চক্রের মাধ্যমে। যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ এটিপি মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়, সেই জন্য আমরা এটাকে পাওয়ার হাউস অফ সেল বলি। মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষ খুব একটা শক্তি পাবে না, তাহলে নামগুলো খালি পড়লেই হবে। এই নামগুলো তোমার এমসিকিউতে আসবে, কোন কোনটা প্রকৃত কোষ হওয়ার পরেও কার মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে কি সুন্দর কথা জেনে গেলা। আর একটা লাইন এখান থেকে পড়তে পারো যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে এবং তিনি এর কি নাম দেন। ভালো করে দেখো, মাইটোকন্ড্রিয়া আবিষ্কারকের নাম তোমার বইয়ে বলা আছে অল্টম্যান। তুমি যখন এইচএসসি তে উঠবা দেখবা এই নামটা বদলে গেছে, তো আপাতত তুমি এটাই পড়বা। অল্টম্যান এটার প্রথম নাম দিয়েছিল বায়োপ্লাস্ট, পরবর্তীতে এটার নাম মাইটোকন্ড্রিয়া দিয়েছে বেন্ডা। কোন বিজ্ঞানী? বেন্ডা। তাহলে দেখো বেন্ডা কে নাম দিয়েছে মাইটোকন্ড্রিয়া। এটাও পরীক্ষা আসতে পারে, কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে যা যা প্রশ্ন আসা সম্ভব ছিল সবগুলো আমরা উত্তর করেছি। এখন তোমাদেরকে দুই একটা প্রশ্ন পরীক্ষা এভাবে আসতে পারে এমসিকিউতে, দেখি কেমন শিখলা, কেমন তোমার শেখা হলো। আমি একটা ছবি দিব, ছবি দিয়ে আমি দুইটা জায়গা চিত্রিত করে দিব। আমি একটা ছবি দিব, ছবি দিয়ে দুইটা জায়গা চিত্রিত করে দিব, তোমরা এটা নাম বলবা, ওকে? বা 3টা জায়গা আমি চিত্রিত করে দিব, তোমরা এটার নাম বলবা, ওকে? রেডি? দেখা যাক কে বলতে পারো। দেখি তো কে 3টাই সঠিক উত্তর দিতে পারে। এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, সি দ্বারা কি বোঝায়। এইটাই একটা এমসিকিউ দিয়ে দিল, এইটা একটা এমসিকিউ দিয়ে দিল। এমসিকিউ চ্যালেঞ্জ, বলো। মাইটোকন্ড্রিয়া পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা অবশ্যই পারতে হবে। কি সুন্দর, কে কে পারবে ইনশাআল্লাহ। সামিউল ইসলাম রাহিদ, এই ফ্যান্টাস্টিক, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু রাহিদ তোমার মনে হয় একটু উল্টাপাল্টা হয়েছে বাবা, এবিসি ঠিক মতো উত্তর করতে হবে। রাহিদ একটু উল্টাপাল্টা করেছে, উল্টাপাল্টা করলে হবে না, সঠিকভাবে উত্তর দিতে হবে। ওয়েব ইউটিউবে অনেকে ক্লাস করছে, ফেসবুকে রাফসান সঠিক উত্তর দিয়েছে। ফেসবুকে এ দিয়ে তোমাদের সিরিয়ালটা ঠিক হয় নাই, সিরিয়ালটা ঠিক মতো লিখতে হবে আর কি। তো 1 নম্বরে আমি এ তে দিয়েছি ম্যাট্রিক্স, যারা এ তে ম্যাট্রিক্স দিয়েছো, যেমন ইউটিউবে তৌফিক, ম্যাট্রিক্স ক্রিস্টি অক্সিজোম, সাবাস, ম্যাট্রিক্স ক্রিস্টি অক্সিজোম, ফ্যান্টাস্টিক। মাইক্রোভিলাই কে দিছে? হুসাইন আদিব, আমার ফেসবুক পেজে ক্লাস করতেছে আদিব। আদিবকে একটা অনলাইন থাপ্পড়, ও এইটাকে মাইক্রোভিলাই বলছে। অনলাইন থাপ্পড়। এই বেটা
এতক্ষণ ধরে পড়ার পর তুই তো আমার বাণিজ্য ডুবাই দিবি, এটা কি করলি তুই? এটা তুই কি করলি? তোকে থাপ্পড় দেওয়া ছাড়া আমার কিচ্ছু করার নাই, তোকে অনলাইন থাপ্পড় দিতেই হবে। তাহলে এটা হলো ম্যাট্রিক্স, এইটা হলো ক্রিস্টি। ভাইয়া এরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এটার নাম হলো অক্সিজোম। এই সিরিয়ালটা যারা ফলো করেছো ছোট ভাই বোনেরা, তোমাদের প্রত্যেকের জন্য অনলাইন ভালোবাসা, একদম অনলাইন ভালোবাসা, একদম অনলাইন ভালোবাসা। যারা এই সিরিয়ালে লিখেছো তাদের জন্য অনলাইন ভালোবাসা। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ম্যাট্রিক্স, ক্রিস্টি, অক্সিজোম এই সিরিয়ালে উত্তর করতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার উপরে তোমাকে বস বানিয়ে দিলাম, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাইটোকন্ড্রিয়া। তোমাকে কত কিছু জানিয়ে দিলাম। এবার একটা ছোট্ট গল্প বলবো। এই গল্পটা তোমার বইয়ের শেষ লাইনে দেওয়া আছে, এটা তুমি এইচএসসি তে বড় হলে জানবা। মাইটোকন্ড্রিয়া শেষ হতে হতেও একটুর জন্য শেষ হয়ে গেল না। বিজ্ঞানীরা একটা জিনিস কল্পনা করেছে। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়া, বিজ্ঞানীরা ধারণা করে যে এই মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে। ধরো ব্যাপারটা অনেকটা এইরকম যে আজ থেকে কয়েকশো কোটি বছর আগে, ধরো আজ থেকে 300 কোটি বছর আগে, 300 কোটি বছর, তোমার কোনো কল্পনাও করতে পারবা না 300 কোটি বছর আগে বলতে আসলে কি বোঝানো হয়। আমাদের বর্তমান সাল কত? 2024, 2024 সাল। তার মানে আমাদের মহানবী এসেছেন আজ থেকে 1500 বছর আগে, ঈসা নবী তিনি এসেছেন 2000 বছর আগে, আর বাকি নবীরাও গত 10,000 বছরের মধ্যে এসেছেন, এরকম আমরা মানব সভ্যতার ইতিহাস থেকে ধারণা করতে পারি। 300 কোটি বছর আগে, ধরো এইটা একটা কোষ, এইটা একটা প্রকৃত কোষ। এই প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া ছিল না, এর বাকি অনেক কিছু ছিল কিন্তু মাইটোকন্ড্রিয়া ছিল না। একদিন প্রকৃত কোষ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওই বনে জঙ্গলে সুন্দরী মাইটোকন্ড্রিয়াও ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে মাইটোকন্ড্রিয়া চুমকি চলেছে একা পথে। হঠাৎ করে একটা প্রচন্ড ঝড় শুরু হয়, একটা প্রচন্ড, ও সরি সরি 2025 সাল, সরি 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 2025 সাল, আচ্ছা ঠিক আছে 2024 না 2025, ওকে আমি এক বছর মাথায় আটকে, ঠিক আছে এক বছর, 2025 সাল। তো হঠাৎ করে একটা ঝড় শুরু হয়, প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয়। এই মাইটোকন্ড্রিয়া কোথায় যাবে, কোথায় পালাবে? এই মাইটোকন্ড্রিয়া এসে এই প্রকৃত কোষের বুকে আশ্রয় নেয়, প্রকৃত কোষের বুকে আশ্রয় নেয়, এবং ঝড়টা এক সময় কেটে যায়। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া একটাই কাজ করতে পারতো, সেটা হলো এটিপি তৈরি করতে পারতো। সে কিছু এটিপি তৈরি করে প্রকৃত কোষকে দেয় যে তুমি আমাকে এই ঝড়ের মধ্যে বাঁচালে, তুমি আমাকে আশ্রয় দিলে, তাহলে এই নাও কিছু এটিপি। ওর দেওয়া এটিপি পেয়ে তো প্রকৃত কোষের মন দারুণ ভালো হয়ে যায়, ওয়াও এরকম জিনিস তো কখনো পাই নাই, ওয়াও সেই মজা। ওকে প্রকৃত কোষটা ওকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে যে তুমি একা একটা সুন্দরী অবলা মাইটোকন্ড্রিয়া এভাবে ঝড়ের রাস্তায়, এভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াও, তার চেয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলো। তুমি জাস্ট আমাকে এটিপি দিবা, আমি তোমাকে তার বিনিময়ে আশ্রয় দিব, তোমাকে সুরক্ষা দিব। মাইটোকন্ড্রিয়া চিন্তা করলো ডিলটা তো খারাপ না, আমি ওকে এটিপি দিলাম, ও আমাকে মাল মশলা দিল এটিপি তৈরি করার, এবং আমাকেও আশ্রয় দিল, আমার কেউ কোনো ক্ষতি করতে পারলো না। তারপর থেকেই মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষের ভিতরে ঢুকে গেল। দেখো এই কথাটাই বলা হয়েছে যে বিবর্তনীয় ইতিহাসের কোনো এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া বা তার পূর্বসূরি ঢুকে পড়েছিল, তারপর সেটা কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটাই অনুমান করা হয়, এইটাই বিজ্ঞানীরা কল্পনা করেন। এবং এই যে বিয়েটা, এই বিয়েটাকে বলা হয় এন্ডো, কোষের ভেতরে যেহেতু প্রবেশ করেছে, সিমবায়োসিস। সিমবায়োসিস মানে একসাথে থাকা, যেখানে একে অপরের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না, এইটাকে বলে এন্ডো সিমবায়োসিস। দারুণ ব্যাপার না? এটার নাম এন্ডো সিমবায়োসিস। ঠিক আছে, দারুণ। তাহলে এই যে পরীক্ষায় প্রশ্ন করতে পারে বিবর্তনের ধারায় কোন অঙ্গাণুটা আমাদের কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, উত্তর হবে মাইটোকন্ড্রিয়া।
ও ঝড়ের রাস্তায় একবার ভয় পেয়ে আমাদের কোষে ঢুকে পড়েছিল। তাহলে বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে আমি A to Z পড়াই দিলাম। আমরা যদিও এটা নাম দিয়েছি রিভিশন, কিন্তু রিভিশনের জায়গায় আমরা কিন্তু তোমাদেরকে মোটামুটি পড়িয়ে দিবারই চেষ্টা করছি, যাতে তোমার পড়াটা ভালো হয়। একই কথা, একই রকম কথা প্লাস্টিডের জন্যও বলা হয়, জানো? প্লাস্টিডের জন্যও একই রকম কথা বলা হয় মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডও একদিন বনে ঘুরে বেড়াচ্ছিল, মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডও একদিন এভাবে ঘুরে বেড়াচ্ছিল বনে জঙ্গলে। সেও ঝড়ের ভয়ে আমাদের কোষে আশ্রয় নেয়। আর আমাদের কোষ হলো উদার, আমাদের কোষ বলে আমি তোমাকেও আশ্রয় দিতে চাই, বিনিময়ে তুমি শুধু আমাকে একটু খাবার দিবা। আমাদের কোষ না, এটা উদ্ভিদের কোষ, এবং প্লাস্টিড উদ্ভিদের কোষে আশ্রয় নেয়। চিন্তা করা হয় এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এরা আমাদের কোষে অতিথি হয়ে ঢুকেছিল, কিন্তু তারপর পার্মানেন্ট বাসিন্দা হয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? দারুণ না জিনিসটা? ঘটনাটা দারুণ না? এখন তুমি পড়বা হলো প্লাস্টিড সম্পর্কে। প্লাস্টিডের পড়াটা তোমার এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে ছোট্ট ভাই বোনেরা। এখান থেকে দেখো, প্রথমেই বলা হয়েছে প্লাস্টিড। ওকে, দেখো এইখানে তুমি যেটা এসএসসিতে পড়বা, এসএসসিতে বলা হয়েছে বিজ্ঞানী হেকেল এটা আবিষ্কার করেন। এইচএসসিতে উঠলেই দেখবা এই নামটা বদলে গেছে। তো একই জিনিস কিভাবে দুইজন আবিষ্কার করতে পারেন? তবে আবিষ্কার করতে পারেন, একই জিনিস দুইজন আবিষ্কার করতে পারেন। এটা কিভাবে হয় তোমাদেরকে আমি একটা মজার গল্প বলি। এটা তোমরা তখন নিজেরা ক্লাস 10, তাই তো? আমি নিজে তখন ক্লাস 10-এ পড়তাম। তোমাদেরকে গল্পটা বলে তোমরা মজা পেতে পারো। আমি ক্লাস 10-এ পড়তাম। আমি সকালবেলা ভোর 6টার দিকে একটা প্রাইভেট পড়তাম আমার বাসার পাশেই। আমি 6 থেকে 10 ওই একটা প্রাইভেটই ওই স্যারের কাছে পড়েছি, আর একটা ম্যাথ, দুইটা প্রাইভেট পড়তাম আমি। তোমরাও মনে হয় পড়ো, দু এক জায়গায় প্রাইভেট পড়ো। তো ক্লাস 10-এ ওই প্রাইভেটে হঠাৎ করে একদিন আমার এক বন্ধু ও আমাকে বললো, এই দোস্ত, আমি তো একটা জিনিস আবিষ্কার করছি। আমি তো অবাক হয়ে গেলাম। ও কি যেন, আমার এখন এক্স্যাক্টলি জিনিসটা মনে নাই। ও বলল যে একটা বৃত্তের পরিধিকে তুমি ধরো কি এরকমই কিছু, একটা বৃত্তের পরিধিকে বৃত্তের চাপ দিয়ে ভাগ দিলে বা জ্যা দিয়ে ভাগ দিলে সবসময় এটা ধ্রুব সংখ্যা হবে। এইরকম কিছু একটা সে আবিষ্কার করছে। এক্স্যাক্টলি আমার মনে নেই আবিষ্কারটা। ও আমাকে দুই একটা প্রমাণও করে দেখাইলো। মানে সকালবেলার ওই প্রাইভেটে, ক্লাস 10-এ সকাল 6টার প্রাইভেটে ও আমাকে এটা প্রমাণও করে দেখাইলো যে এরকম আমি তো আবিষ্কার করছি। আমি তো মুগ্ধ হয়ে গেলাম যে আমার এক বন্ধু, আমার ক্লাসে এরকম একজন গণিতবিদ আছে, এরকম একজন ম্যাথমেটিশিয়ান আছে। ওয়াও! এখন আমার রোল ছিল ক্লাসে 1। এখন ও বললো যে এটা কি করা যায়, এটা স্যারকে তো জানানো দরকার। বললো হ্যাঁ, আজকেই স্যারকে জানা। ও বললো আমি না, এটা তুই জানা, আমি সাহস পাচ্ছি না। মানে ও ধরো স্যারকে বলতে সাহস পাচ্ছে না। তো সেদিন আমরা দুজন স্কুলে গেলাম। আমরা তো জাস্ট কারোর সাথে শেয়ার করতেছি না, কারণ আমরা যদি এটা কারোর সাথে শেয়ার করি, কেউ যদি ওর আবিষ্কারটা চুরি করে নেয়, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাবে। আমরা তো ওই 2-3 ঘন্টা, মানে 10টার দিক থেকে স্কুল, আমরা তো মনে করো খুশিতে টকবক করতেছি যে কি আবিষ্কার করলি তুই তো পুরস্কার পেয়ে যাবে অনেক। আরে মানে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। পরে স্কুলে গেলাম, ম্যাথ ক্লাস আসলো, ম্যাথ ক্লাস শেষ হলো, আমরা দুজন বের হয়ে গেলাম। আমরা দুজন বের হয়ে স্যারের পিছে পিছে গেলাম। আমি এবং আমার বন্ধুটা স্যারের পিছে পিছে গেলাম। আমি স্যারকে বললাম যে স্যার একটু দাঁড়ান, আমাদের একটু কথা আছে। স্যার বললো বলো। হ্যালো স্যার, ও তো গতকালকে এই জিনিসটা ও আবিষ্কার করছে, একটু দেখবেন কিনা। বললো কি আবিষ্কার করছিস বল। স্যার ওকেই বললো। ও বললো যে স্যার এই যে একটা বৃত্তের, মানে ও যে আবিষ্কারটা করছিল সেটা বললো। স্যার বললো বেটারা, তোরা যে পড়ালেখা করিস না, এটি তার বড় প্রমাণ। এই বেটা, এত নম্বর পেজের এত নম্বর অঙ্কটা দেখ। স্যার জাস্ট মুখস্থ বললো এত নম্বর পেজের এত নম্বর অঙ্কটা যাই দেখলাম, ও যেটা আগের রাতে আবিষ্কার করছে ওইটা ওখানে লেখা আছে, প্রমাণ করো বৃত্তের পরিধিকে এইটা দ্বারা ভাগ করলে সবসময় ধ্রুবক হবে, এটা প্রমাণ করো। মানে এটা আরো কয়েকশো বছর ধরে বইয়ে দেওয়া আছে। এখন আমরা তো আর বইয়ের এটা জানি না যে আগে থেকেই বইয়ে দেওয়া, কারণ ওই চ্যাপ্টারটা আমরা এখনো করিনি, বা করলেও ওই অঙ্কটা আমরা করি নাই দুজনের কেউই। তো আমাদের কাছে ওই আবিষ্কারটাকে
ওই আবিষ্কারটাকে মহান বলে মনে হচ্ছিল। সেই জন্য এই যে আর্নেস্ট হেকেল এটা আবিষ্কার করতে পারেন না তা না, একই জিনিস দুজন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেন না তা না। যেমন তোমরা দেখবা মাঝে মাঝে বাংলাদেশের ফেসবুকে বিভিন্ন হেলিকপ্টার আবিষ্কার করেছে, উড়োজাহাজ আবিষ্কার করেছে, 2025 সালে শালারা এগুলো আবিষ্কার করতেছে। অথচ আর 100 বছর আগে 1925 সালে এর চেয়ে ভালো হেলিকপ্টার, এর চেয়ে ভালো হেলিকপ্টার, এর চেয়ে ভালো উড়োজাহাজ সবাই আবিষ্কার করে রেখেছে। সেই জন্য তুমি যখন কোনো কিছু আবিষ্কার করতে চাইবা, সেই জন্য আবিষ্কার করার আগে সবাই যে কাজটা করে সেটার নাম হলো লিটারেচার রিভিউ। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, লিটারেচার রিভিউ তার মানে আমি যেই বিষয় আবিষ্কার করতে চাই এই বিষয়ে এই পর্যন্ত বিশ্বে কি কি আবিষ্কৃত হয়েছে, এই পর্যন্ত এই বিষয়ে কি কি আবিষ্কার হয়েছে সেটা তোমাকে আগে জানতে হবে। তারপর তুমি নতুন কিছু আবিষ্কার করতে পারবা কিনা সেই সিদ্ধান্ত নিবা, বা তুমি কি কাজ করবে সেটা জানবা। তুমি যা সারা জীবন খেটে কিছু একটা আবিষ্কার করলা, তুমি দেখলা এটা আরো 40 বছর 100 বছর আগে কেউ আবিষ্কার করে রেখে গেছে, তোমাকে কেউ কোনো পাত্তা দিবে না, কেউ কোনো দাম দিবে না, ইট উইল বি টোটাল ইন ভেইন। তো কেন এই গল্পটা বললাম, কারণ তুমি এসএসসি তে যেটা পড়বা প্লাস্টিকের আবিষ্কারক হেকেল, তুমি এইচএসসি তে উঠেই দেখবা প্লাস্টিকের আবিষ্কারক অন্য কেউ। তো একই জিনিস 2-3 জন কাজ করতে পারে, সেটা কোনো অসুবিধা না, নামটা জাস্ট একটু জেনে রাখো। তো এখন প্লাস্টিক কয় রকমের হয়? প্লাস্টিক 3 রকমের হয়। সবুজ বর্ণের গুলাকে বলে ক্লোরোপ্লাস্ট, বিভিন্ন বর্ণের গুলাকে বলে ক্রোমোপ্লাস্ট, আর এটা হলো লিউকোপ্লাস্ট। আমি তোমাদেরকে জাস্ট একটু ছবি দেখাই, ছবি দেখলে তোমরা একটা আইডিয়া পাবা। ছবির দিকে তাকাও ভাইয়ারা, এই যে ছবিটার দিকে তাকাও। উদ্ভিদের যেখানে সবুজ, কোথায় ক্লোরোপ্লাস্ট থাকে? মনে রাখবা, উদ্ভিদের যেখানে সবুজ, সবুজ মানেই ক্লোরোপ্লাস্ট। তুমি চারপাশে যে সবুজ দেখতে পাও এর জন্য একমাত্র দায়ী কে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানেই মনে রাখবা সবুজ। তাহলে পৃথিবীতে যত সবুজ তার জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন আমরা এটা সামনে পড়বো। আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা জানাই দিলাম। তাহলে সবুজ মানেই ক্লোরোপ্লাস্ট, চারপাশে যত সবুজ দেখতে পাও সবুজ মানে হলো ক্লোরোপ্লাস্ট। আচ্ছা সুন্দর। এবার তুমি জাস্ট ক্লোরোর জায়গায় এই শব্দটা বসায় দাও, ক্রোমোপ্লাস্ট। ধুর, গুগল করো, গুগল থেকে আমি তোমাকে দেখাচ্ছি। প্রকৃতিতে যত সৌন্দর্য, প্রকৃতির যত সৌন্দর্য, যত রং আছে চারপাশে, তুমি যত রং দেখতে পাও ভাইয়া, লাল ফুল, নীল ফুল, হলুদ ফুল, কমলা ফুল, যত সুন্দর সুন্দর রং দেখতে পারো, সকল রঙের জন্য দায়ী ক্রোমোপ্লাস্ট। সকল রঙের জন্য দায়ী হলো এই যে ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট মানে কি? তুমি যেখানে, আমি জানি তোমরা সবাই জানো এই কথাটা, তোমরা সবাই পরিচিত, গুগল ক্রোম। এই কথাটার সাথে সবাই পরিচিত কিনা? গুগল ক্রোম শব্দটার সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। এই যে ক্রোম, তুমি যত কালারের রং দেখবা সকল রঙের জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট। গুগল ক্রোম, ক্রোমোপ্লাস্ট। এবং এই যে গুগল ক্রোম কথাটা, ক্রোম মানেই হলো রং। তুমি গুগল ক্রোমের লোগোটা দেখো, আমি জানি না তোমরা কখনো এটা খেয়াল করেছো কিনা। এই যে গুগল ক্রোমের লোগোটা তোমাকে আমি দেখাচ্ছি, ক্রোম লোগো। এই যে দেখো গুগল ক্রোমের লোগো, দেখো কয়টা কালার, দেখো দিস ইজ কালারফুল। একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার, দেখতে পাচ্ছ? দিস ইজ গুগল ক্রোম, দিস ইজ বিউটিফুল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে গুগল ক্রোমের জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট না, ক্রোমের জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী না, কিন্তু প্রকৃতির যত রং আছে সকল রঙের জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট। তাহলে সকল রঙিন ফুল, সকল রঙিন ফল, এদের জন্য রঙিন ফুল ফলের জন্য দায়ী কে? উত্তর হলো ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্টের সাথে দায়ী এইটা। ওকে, এইবার আরেকটা প্লাস্ট আছে যেটার নাম লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, যেটার কোনো রং নাই, খুবই ইম্পর্টেন্ট। একটা গাছের যে অংশটুকু মাটির নিচে থাকে সেই জায়গাটাতে লিউকোপ্লাস্ট থাকে। আমি তোমাকে ছবি দেখাচ্ছি, মাটির নিচে যে অংশটুকু থাকে, মাটির নিচে লিউকোপ্লাস্ট,
মাটির নিচে যেই অংশটা থাকে সেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। এই ছবিটা আমরা পড়বো, তার আগে এইটা একটু জেনে নাও। ধরো এটা একটা গাছ, মাটির নিচে যে অংশটা থাকবে, যে অংশে সূর্যের আলো পৌঁছাবে না, সেই অংশটা থাকবে হলো লিউকোপ্লাস্ট। তাহলে মাটির নিচের অংশ, মাটির নিচের অংশে থাকবে কে? লিউকোপ্লাস্ট। এখন এই লিউকোপ্লাস্ট তিন রকম। এই ছবিটা দেখে একবারই পড়াই দিব আমি। দারুণ, মাটির নিচের এই যে লিউকোপ্লাস্ট, এইটার একটা দারুণ পড়া আছে, তোমার এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছবিটার দিকে তাকাও, দারুণ 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 ইম্পর্টেন্ট। লিউকোপ্লাস্ট কয় রকম? তুমি উত্তর দিবা লিউকোপ্লাস্ট তিন রকম। যে সকল লিউকোপ্লাস্ট শর্করা খাবার সঞ্চয় করে, শর্করা মানে ভাত জাতীয়, শর্করা খাবার সঞ্চয় করে, তাদেরকে বলে অ্যামাইলোপ্লাস্ট। যে সকল লিউকোপ্লাস্ট চর্বি, দেখো হলুদ বর্ণের চর্বি, চর্বি জাতীয় খাবার সঞ্চয় করে, তাদেরকে বলে ইলায়োপ্লাস্ট। যে সকল লিউকোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করে, তাদেরকে বলে প্রোটিনোপ্লাস্ট। ভাইয়া এইগুলোকে আমাদের লাগবে? তোমাদের পড়ার মধ্যে এগুলো সব দেওয়া আছে, অনেক পড়া। জাস্ট তোমাকে এটা আমি জানাই দিলাম যে লিউকোপ্লাস্টগুলো বিভিন্ন রকম খাবার সঞ্চয় করে, তুমি যাতে এই কথাটা মনে রাখতে পারো। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। কি কি খাদ্য? শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করা, তারপর প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করা, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করা। এগুলা সূর্যের আলো পায় না, দেখো কোনো রং থাকে না, এটাকে বলা হয়, এখানে সূর্যের আলো পৌঁছায় না, গাছের মূল, এই হলো লিউকোপ্লাস্ট। যদি লিউকোপ্লাস্ট কখনো আলোর সংস্পর্শে আসে, তাহলে সেটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। মনে রাখবা সকল লিউকোপ্লাস্টই বর্ণহীন বা সাদা। একমাত্র ব্যতিক্রম গাজর। গাজরের মধ্যে লিউকোপ্লাস্ট থাকলেও গাজর হলো কমলা। তোমরা কি দেখতে পাচ্ছ? গাজর মাটির নিচে থাকে, তোমরা গাজরের ছবি দেখো, গাজর মাটির নিচে থাকার পরেও গাজর হলো কমলা। এটা ব্যতিক্রম। এটার মধ্যে এই যে মাটি থেকে তুমি তুললেও, এই যে গাজর তুমি মাটি থেকে তুললেও গাজর কি? গাজর কিন্তু এই যে দেখো মাটির নিচে থাকার পরেও, লিউকোপ্লাস্ট হওয়ার পরেও এটার মধ্যে অনেকগুলো ক্যারোটিন জমা হয়। ক্যারোটিন, ক্যারোটিন মানেই কমলা, আর গাজরের ইংলিশ সেজন্য ক্যারোট। ক্যারোটিন থেকে ক্যারোট আমরা শিখে ফেললাম। ওকে, বুঝতে পারলাম কিনা, বুঝতে পেরেছো কিনা? তাহলে প্রিয় ভাই ও বোনেরা, মাটির নিচে কি থাকে পারা যাবে। তারপরে দেখো তো রঙিন অংশ, গাছের রঙিন অংশ পরীক্ষায় প্রশ্ন করবে, কমলা বর্ণের জন্য দায়ী কোন ক্রোমোপ্লাস্ট? কোন রং কমলা বর্ণের জন্য দায়ী? ক দিয়ে ক্যারোটিন, ক দিয়ে কমলা, এটাই এমসিকিউ আসবে। ক দিয়ে ক্যারোটিন, ক দিয়ে কমলা। তারপরে লাল, ইরিথ্রিন, ইরিথ্রো কথাটার মানে লাল, ভবিষ্যতে যেখানেই যাবা ইরিথ্রিন কথাটা তুমি দেখা মাত্র বুঝবে এটা দ্বারা লাল। ফাইকোসায়ানিন, এটা দ্বারা নীল বুঝায়। জ্যান্থোফিল দ্বারা হলুদ বুঝায়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রঙিন ফুল, পাতা, এই সকল জায়গায় ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। আর গাজরের মূল মাটির নিচে হওয়া সত্ত্বেও এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন পাওয়া যায়, সেই জন্য গাজরের ফুলে ক্রোমোপ্লাস্টের পরিমাণই বেশি। লিউকোপ্লাস্ট ওখানে কম পরিমাণে থাকে, ক্রোমোপ্লাস্টের পরিমাণ বেশি। আর ক্লোরোপ্লাস্টের আকৃতি সেইটাই আমরা পারবো। দেখি সঠিক আর ভুল চিহ্নিত করো তো। এইটা একটা প্রশ্ন দিই তোমাদেরকে, বলো। বলো, একে সঠিক উত্তর দিতে পারবা?
ওকে, ঠিক আছে। ভেরি গুড, তাহলে 3 নাম্বারটা ভুল। ইনশাআল্লাহ ফ্যান্টাস্টিক, এটা হবে জ্যান্থোফিল, এটার বর্ণ হবে হলুদ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা অনেক কিছু জানলাম বা অনেক কিছু শিখলাম, আশা করি আমরা পারবো। এইখানে ক্লোরোপ্লাস্টের গঠনটা তোমার পরীক্ষায় আসতে পারে, তোমাদেরকে জাস্ট ক্লোরোপ্লাস্টের মেইন গঠনটা দেখাই দেই। ক্লোরোপ্লাস্টের গঠন, ছবির দিকে তাকাও। ক্লোরোপ্লাস্ট একটা ছোট্ট থলের মতো, এই থলের ভেতরে এরকম ছোট ছোট চাকতি থাকবে, এটা একটা চাকতি, এটা একটা চাকতি, এটা একটা চাকতি, দেখো অনেকগুলো চাকতি একটা স্তর তৈরি করে। প্রত্যেকটা চাকতিকে বলে থাইলাকয়েড, পরীক্ষায় এটা আসবে। ক্লোরোপ্লাস্টের ভেতরে যে চাকতি গুলো থাকে সেই চাকতিগুলোকে কি বলা হয়? চাকতিগুলোকে বলে থাইলাকয়েড। এবং এই যে একটা থাইলাকয়েডের স্তর, এই একটা থাইলাকয়েডের স্তরকে বলা হয় গ্রানাম। তাহলে দেখো পুরো একটা থাইলাকয়েডের স্তরকে বলা হয় গ্রানাম। এইটাই পরীক্ষায় দেখো ছবিও দেওয়া আছে, কি সুন্দর। প্রত্যেকটা চাকতির নাম কি? থাইলাকয়েড। পুরো স্তরটার নাম কি? দেখো গোলাকার করে দেওয়া, পুরোটার নাম হলো গ্রানাম। এইটা তোমার পরীক্ষায় আসবে এবং তোমাকে উত্তর করতে হবে। আমি দ্রুততার সাথে এঁকে দিচ্ছি, এই যে সুন্দর করে, এই যে তুমি লাগলে এইভাবে আঁকবা, চাঁদা দিয়ে আঁকবা। আচ্ছা, চাঁদা দিয়ে আঁকার চেয়েও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট। এইভাবে স্তর 2টা দিতে হবে। তুমি যদি 2টা স্তর না দাও তাহলে কিন্তু বিপদ। এটা তোমাকে 2 স্তর বিশিষ্ট করতে হবে। তাহলে 2 স্তর বিশিষ্ট, স্তর 2টা। তারপরে আমরা কি দেখব? এই যে চাকতি, ছোট ছোট অনেকগুলো চাকতি। এই যে চাকতি তুমি এইভাবে, আমি তো এই যে এইভাবে আমার তো আঁকা সহজ, তাহলে তুমি এইভাবে চাকতি দিবা, চাকতি চাকতি চাকতি। এইখানে চাকতি 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 দিতে থাকলা, চাকতি, এভাবে চাকতির পর চাকতি দিবা। পরীক্ষায় এই পড়া শেষ হয়ে গেল চাকতি। আর কি দিবা? এই 2টা চাকতির মধ্যে যে সংযোগকারী স্থল, সেটা কি? এই যে 2টা চাকতি, এই যে এটা একটা চাকতি, এটা একটা চাকতি। দেখতে পেলাম? তাহলে পড়া কিন্তু অলমোস্ট শেষ, মেইন কথা শেষ। এখান থেকে ছোট ছোট 2-3টা কথা পরে শিখবো, আগে মূল ছবিগুলো আঁকবা। এইটাকে বলে থাইলাকয়েড। এটার নাম কি? এইটার নাম এইটার নাম থাইলাকয়েড। ভেরি গুড। পুরা চাকতির স্তূপটাকে কি বলে? পুরো চাকতির স্তূপটাকে বলে গ্রানাম। এই যে পাশাপাশি 2টা গ্রানাম একে অপরের সাথে যুক্ত, এটার নাম কি? পরীক্ষায় এই ছবি আঁকতে হবে। এটার নাম স্ট্রোমা ল্যামেলি। তারপরে ভাইয়া এই যে যেই জায়গায় জিনিসটা ছড়ানো, এই পুরো জিনিসটার নাম কি? এই যে ডট 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 ডট, এটার নাম কি? এটার নাম স্ট্রোমা। আচ্ছা, স্ট্রোমা। আর কি কিছু থাকে? এই যে এটা বলবা, এটা বাইরের আবরণ, এইটা ভেতরের আবরণ। চোখে যা দেখতে পাচ্ছ সবই দাগালাম। এছাড়াও আরো 2টা গুরুত্বপূর্ণ কথা আছে। এটার নাম স্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি। এটার অপর নাম গ্রানাম ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলির অপর নাম গ্রানাম ল্যামেলি। ল্যামেলি মানে সুতা, ল্যামেলি শব্দের অর্থ সুতা, একটা আরেকটার সাথে যুক্ত। আরেকটা গুরুত্বপূর্ণ, এই জায়গাতে ডিএনএ থাকে, এই যে ডিএনএ, এবং এই জায়গাতে রাইবোজোম থাকে। এইটার ভিতরে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে। সেটা শুধু আলাদা করে মার্ক করে দিবা যে এদের কিন্তু নিজস্ব ডিএনএ আছে, এদের কিন্তু নিজস্ব রাইবোজোম আছে। এইটা তুমি যদি বলে দাও, এটা যদিও মাইটোকন্ড্রিয়াতেও আছে, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু দেওয়া নাই, তোমার আঁকার দরকার নাই, বেশি পেরেশানি দেওয়া দরকার নেই। যদিও মাইটোকন্ড্রিয়াতেও একই রকম ডিএনএ এবং রাইবোজোম আছে। এই তো হয়ে গেল, দেখো প্রতিটা পড়াই হয়ে গেল রাইবোজোম, দেখতে পাচ্ছি ডিএনএ, আর ওই যে মাঝে মাঝে খাবার তৈরি হয়েছে। খাবার জায়গায় জায়গায় এরকম হলুদ হলুদ করে দিছে ওরা, এগুলাকে বলেছে ওই যে শর্করা জাতীয় খাবার প্রস্তুত হয়, খাবার জমা রাখছে। এটাকে বলা হয় কোষের শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে জায়গায় জায়গায় শর্করা জমা আছে। এটা যে দিতেই হয় তা না, তোমার বইয়ে দেওয়া আছে, তুমি দিবা। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি? ওকে, সুন্দর। তাহলে হোয়াট ইজ গ্রানাম? অনেকগুলা থাইলাকয়েডের পুরো স্তরটাকে একসাথে বলা হয় গ্রানাম। দেখো পড়া শেষ, আমাদের পুরাটাই পড়া শেষ। সবুজ রঙের প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্ট। যেখানেই তুমি সবুজ পাবা সেখানেই বুঝবা ক্লোরোপ্লাস্ট। এই গ্রানা অংশটা সূর্যের আলোটাকে ধরে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে।
বুঝতে পারলাম। এবং পরবর্তীতে এনজাইমের সাহায্যে এখান থেকে শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে। কি খাবার? সরল শর্করা। এবং এই প্লাস্টিকের ভেতরে কি থাকে? ক্লোরোফিল থাকে, সেজন্য এটাকে সবুজ দেখায়। এইটা ছাড়াও এটার মধ্যে ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলোও থাকতে পারে, এটাই বলা আছে। তবে বেশি পরিমাণে কি থাকে? বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে, সেই জন্য এটাকে সবুজ দেখায়। এরই সাথে সাথে আমরা এটা পড়ে ফেললাম। আরেকটা জিনিস পড়ানো হয়নি, সেটা হলো ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট আছে বলেই, খেয়াল করো, ক্রোমোপ্লাস্ট আছে বলেই কিন্তু তুমি ফুল ছিঁড়ে আরেকজনকে গিফট করো। তোমরা এই ক্লিপটা দেখেছো কিনা? বাস্তবতা কি? শোনো, এটা তোমরা ছোট্ট মানুষ, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের ওই চ্যাপ্টারটা আছে। এই যে ফুল, এই ফুল কিন্তু গাছের জনন অঙ্গ। তোমার যেমন জনন অঙ্গ আছে, মানুষের জনন অঙ্গ আছে, গরু ছাগল কুকুরের জননাঙ্গ আছে, গাছ এত সুন্দর একটা জীব, গাছের জননাঙ্গটা কত সুন্দর। দেখো, এটার জননাঙ্গটার নাম হলো ফুল। গাছের জননাঙ্গ হলো ফুল। খেয়াল করো, তুমি একটা জীবের জননাঙ্গ দিয়ে আরেকজন মানুষকে উইশ করো। তোমার এলাকায় যখন কোনো নেতা আসে, তুমি তাকে জননাঙ্গ দিয়ে জননাঙ্গের মালা দিয়ে বরণ করে নাও। তুমি তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আরেকজনের জননাঙ্গ গিফট করো। ছি! এখন এই গিফট করো বলেই, এই যে ফুল আমরা স্পর্শ করি বলেই কিন্তু এক ফুল থেকে, এই যে একটা ফুল থেকে আরেকটা ফুলে পরাগরেণু স্থানান্তরিত হয়। এক ফুল থেকে আরেকটা ফুলে পরাগরেণু স্থানান্তরিত হয়। এই যে পরাগরেণুর স্থানান্তর, এটার নাম পরাগায়ন। পরীক্ষায় প্রশ্ন হবে, কোন প্লাস্টিকটা পরাগায়নে সাহায্য করে? তুমি উত্তর দিবা, কোন প্লাস্টিকটা পরাগায়নে সাহায্য করে? ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, কি সুন্দর। ওকে, তাহলে কি এই তো, এটা তুমি পড়ে ফেললা। দেখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে প্লাস্টিডের প্রকারভেদ, ক্লোরোপ্লাস্টের গঠন এবং ক্লোরোপ্লাস্টের কাজ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমরা তাহলে 3টা টপিক A to Z পড়ে ফেললাম, বাকিগুলা ঘাটাঘাট পড়বো। গলগি বস্তু, গলগি বস্তু থেকে খালি এমসিকিউ আসবে, কোনো কিছু আসবে না। ছবিটার দিকে তাকাও, এটাকে বলা হয় গলজি বস্তু। আচ্ছা, দেখো, গলজি বস্তু প্রধানত কোথায় পাওয়া যায়? প্রাণীকোষে পাওয়া যায়। দেখতে কেমন? এদের কাজ কি? তুমি দেখো, এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। এটার মানেটা কি? এনজাইমগুলোকেও রেডি করে। গলজি বস্তু হলো প্যাকেজিং কেন্দ্র, কোষকে প্যাকেজ করে, জিনিসপত্রকে ফাইনাল টাচ আপ দেয়, প্যাকেজিং করে। যেমন আমরা বাজারে যে চিপস খাই, তোমার সবচেয়ে প্রিয় চিপস বম্বে সুইটস, তোমার সবচেয়ে প্রিয় বিস্কিট যেটাই হোক, সেটা তুমি খোলা বাজার থেকে কেনো না, প্যাকেট আকারে পাও। তো যে কোনো কিছুকে যে প্যাকেজ করা, মেকআপ করা, সাইজ করা, ঠিক করা, যে কোনো একটা প্রোটিন তৈরি হওয়ার পর সেটাকে রেডি করা, সুন্দর করা, এই কাজটা কে করে? এই কাজটা করে গলজি বস্তু। যেমন এই যে দেখো, উৎসেচকের পানি বিয়োজন। উৎসেচক মানে কি? উৎসেচক মানে এনজাইম। এনজাইম মানে প্রোটিন। এই প্রোটিনগুলোর মধ্যে যতটুকু পানি ছিল, সেই পানিটাকে বের করে নিয়ে সেটাকে সে ফিট করে দেয়। ওটাকে সে প্রোটিনটাকে কাজ করার জন্য ফিট করে। আচ্ছা, তারপর দেখো, এটা বিভিন্ন হরমোন তৈরি করার পর সেটাকেও রেডি করে। কোষের যে জায়গাতে হরমোন তৈরি হোক সেটাকে প্যাকেট করে এইটা। তারপরে দেখো, কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই যে লাইন 3টা দাগাই দিলাম, এই লাইন 3টা থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ দিতে পারে, কোনটা গলগি বস্তুর কাজ নয়। জাস্ট দ্রুত পড়ে ফেলা, যেহেতু বেশি দেওয়া নেই, পরীক্ষা প্রশ্ন আসবে না। আচ্ছা, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার একটা ছবি তোমাদেরকে দেখাই দিব আমি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ছবি তোমাদেরকে দেখাবো। এটা পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমসিকিউ আসবেই। এইটা কিন্তু পরীক্ষায় আসবে ছোট্ট ভাই বোনেরা, এইটা পরীক্ষায় আসবে। আমি তোমাকে একটা ছবি দেখাই দিই, জাস্ট এই ছবিটা দেখার পর তোমাকে আমি বাকিটা পড়াই দিচ্ছি। আজকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে খুব বেশি দূর যাব না,
আচ্ছা এই ছবিটাই বড় করে দেখাই। এই যে ভাঁজগুলা, এই যে জিনিসগুলা, এইগুলার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো এইগুলা, আরেকটা হলো এইগুলা। দেখো তো এইগুলার গায়ে গোল্লা গোল্লা কি যেন লাগানো আছে। এই গোল্লা গোল্লা এগুলোর নাম হলো রাইবোজোম। যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গোল্লা গোল্লা রাইবোজোম লাগানো থাকে তাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ মানে অমসৃণ। আর যেইটার গায়ে কোনো রাইবোজোম লাগানো থাকে না সেটাকে বলে মসৃণ বা স্মুথ। ব্যাপারটা অনেকটা এরকম, কারো গালে যদি অনেক ব্রণ থাকে তাহলে গালটা অনেক খসখসা হবে বা রাফ, কিন্তু যদি কোনো ব্রণ ট্রণ না থাকে সেটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো সুন্দর করে বলা, তুমি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লাগানো থাকে তাহলে সেগুলোকে বলা হয় অমসৃণ। আর কোনোটাতে লাগানো থাকে না সেটাকে বলে মসৃণ। তোমাকে এটা জানাই দিলাম। যাদের গায়ে এরকম লাগানো থাকে, এই যে এইরকম লাগানো থাকে, তাদের কাজ কি? রাইবোজোমের যেটা কাজ প্রোটিন তৈরি করা, তারা প্রোটিন তৈরি করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ কাজ প্রোটিন তৈরি করা, কারণ তার গায়ে। ওকে, এইটা পরীক্ষায় এমসিকিউ আসবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমার এটা জানতে হবে। আরেকটা লাইন, এই লাইনটা এমসিকিউতে দিবে, কোষের বিভিন্ন জিনিসের প্রবাহ পথ হিসেবে, প্রবাহ পথ কথাটাতে সবাই গোল্লা দিবা, প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। কারণ তুমি ছবিতে দেখো এইটা একটা চ্যানেলের মতো। ধরো একটা পদার্থ এই জায়গায় তৈরি হলো, সেটা এই দিক দিয়ে এই দিক দিয়ে যাওয়ার তো পথ নাই, এখানে তো এটা ভুল ভুলাইয়ার মতো, তো আলটিমেটলি ধরো কোনোভাবে এই দিক দিয়ে এখানে বের হয়ে যায়। তো কোষের ভিতরে চলাচলের জন্য প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। তো দেখো আমরা আজকে কি কি পড়লাম। তাহলে আমরা আজকে অনেকগুলো পড়া পড়লাম, মোটামুটি বেশিরভাগ। লাস্ট একটা এটা দেখাই দেই, তাহলে আমাদের পড়া হয়ে যাবে। কোষ গহ্বর থেকে কোনো এমসিকিউ আসবে না, তোমার জাস্ট প্রশ্ন আসবে লাইসোজোম থেকে। লাইসোজোমটা পুরাটাই পড়বা। লাইসোজোমের ভেতরে কি থাকে? লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো থাকে, লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো থাকে, সে এনজাইমগুলা যদি ফেটে যায় তাহলে পুরো কোষটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য লাইসোজোমকে বলে আত্মঘাতী থলিকা। সবাই লিখে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। তুমি বলতে পারো ভাইয়া সুইসাইডাল থলিকা কেন? কারণ আরেকটা কাজ করে লাইসোজোম। ধরো এইটা হলো তোমার কোষ, আর এই দিক দিয়ে একটা জীবাণু যাচ্ছে, এই যে জীবাণু, ভয়ঙ্কর। তোমার কোষ জীবাণুটাকে বলবে এই কাছে আয়, তো কাছে আয়, দেখি তোর কত বড় মুরদ। জীবাণুটা কাছে আসবে, জীবাণুটাকে কোষ নিজের শরীরে ঢুকায় নিবে, তারপর জীবাণুর সাথে ও লাইসোজোমটাকে লাগাই দিবে। লাইসোজোমের মধ্যে আছে বিষ, এই বিষটা জীবাণুটাকে একদম মেরে ফেলবে। এই যে লাইসোজোম জীবাণুটাকে একদম মেরে ফেললো, এই প্রক্রিয়ারই নাম ফ্যাগোসাইটোসিস। তোমরা মাঝে মাঝে শুনে থাকবা ফ্যাগোসাইটোসিস। লাইসোজোম এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা চালায়, সে জীবাণুগুলোকে ডেকে এনে মেরে ফেলে। আর কখনো যদি এমন হয় এই লাইসোজোমের থলিকাটা কোনো কারণে ফেটে গেছে, তাহলে চারিদিক এই যে বিষগুলা সবখানে ছড়ায় যাবে, বিষগুলো সবখানে ছড়ায় যাবে, বিষগুলা সবখানে ছড়ায় যাবে, বিষগুলা সবখানে ছড়ায় যাবে। আর বিষ সবখানে ছড়ায় গেলে পুরা কোষটাই ময়ে ময়ে হয়ে যাবে, পুরা কোষটাই হয়ে যাবে ময়ে ময়ে। তখন পুরো কোষটাই সুইসাইড হয়ে যাবে। এই জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বলা হয়। সবাই বলো মারহাবা। যা যা পড়ালাম কেমন বুঝতে পারলা? দেখি 37 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। কার কার 37 নাম্বার প্রশ্নটা উত্তর দাও যদি ক্ষমতা থাকে। 37-এর উত্তর দাও, 37-এর উত্তর দাও। মোয়ে 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 মোয়ে।
পারবো ইনশাআল্লাহ। ভেরি গুড। তাহলে কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম যুক্ত থাকে? সাবাস সাবাস, আরো দুই একটা প্র্যাকটিস করো, আরো দুই একটা প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করো। দেখি তোমার এগুলো একটু কঠিন হয়ে গেছে। তেত্রিশ বলো, 33। ভেরি গুড। খাদ্য সংরক্ষণ করা, সাবাস সাবাস, গজব লড়িতু, গজব। ভেরি গুড, ঠিক আছে। যদি এইটা প্রশ্ন দেয় তাহলে কি হবে উত্তর? 34। ভেরি গুড, উত্তর হবে গ্রানা। যদিও এটার ভালো উত্তর হলো থাইলাকয়েড, বাট থাইলাকয়েড অপশন না থাকলে গ্রানা দাগাবা। ঠিক আছে, তারপরে দেখো তো, তাহলে বেশিরভাগই পারবা ইনশাল্লাহ। লাস্ট, দিস ইজ দ্য লাস্ট। ইনশাল্লাহ, ভেরি গুড। যারা যারা সবগুলোর উত্তর খ দিয়েছো, যারা যারা সবগুলোর উত্তর খ দিয়েছো, তাদেরকে সবার জন্য অনেক অনেক অনলাইন ভালোবাসা। আপু ভাইয়ারা, তোমরা নিয়মিত এই চ্যাপ্টার আমরা আগামী দিন একদম শেষ করে ফেলবো। দ্যাট উইল বি আওয়ার লাস্ট ক্লাস। সেদিনই আমরা এই চ্যাপ্টারের বাকিটা একদম শেষ করব। আমরা কোষ সংজ্ঞানুগুলো অলমোস্ট শেষ করে ফেলছি। নেক্সট দিন আমরা মূলত টিস্যু নিয়ে কথা বলবো, বাকিটুকু সেদিন আমরা আলোচনা করব। তোমাদের সবার জন্য ভালোবাসা। আমি আবারও বলে দিই, আজকের ক্লাসটা যারা করেছো এবং যারা নোট করেছো, তারা ডিএমসি ড্রিমার্স গ্রুপে আজকের ক্লাসটা যারা নোট করেছো তারা নোট সাবমিট করবা ডিএমসি ড্রিমার্স গ্রুপে। হ্যাশট্যাগটা সম্পূর্ণ আলাদা হবে ডিএমসি ড্রিমার্স গ্রুপে। হ্যাশট্যাগ কিন্তু একদম আলাদা দিবা। প্রথম দিনের হ্যাশট্যাগটা দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু খুঁজে পাবা না। আজকে হ্যাশট্যাগ হবে ডক্টর তোফায়েল @ কি হইতেছে ক্লাস 2। তো সাথে একটা ছোট্ট রিভিউ দিয়ে দিবা। আজকের ক্লাসের জন্য আরো 10টা জার্সি তোমাদের জন্য আমি বরাদ্দ করলাম। আই থিঙ্ক দ্যাট উড বি গ্রেট ইনশাআল্লাহ। তাহলে দ্যাট ইজ দ্য কন্টেস্ট। যদিও কার নোটটা কাটছে ভালো এটা তো বিবেচনা করা সম্ভব না। ওকে, কোন টপিকটা মুখস্থ করা লাগবে আমি নেক্সট দিন তোমাদেরকে সিকিউ দেখাই দিব। যা যা পড়ালাম এইটুকু একটু পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। মাইটোকন্ড্রিয়ার কাজ এবং প্লাস্টিডের গঠন এবং কাজ, এই দুটো ছবি আঁকতে হবে এবং রিডিং পড়ে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আজকে যা যা পড়ালাম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড পরীক্ষায় আসবে। যে দুটো ছবি আমি আঁকছি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুটার ছবি পরীক্ষায় আসবে। তাহলে আমি এই স্লাইডটা সম্ভব হলে স্লাইডটা তোমাদেরকে সবাইকে ক্লাস শেষে আপলোড করে দেব। তাহলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। ফয়সাল মাহাদি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সোমবারে। সেই পর্যন্ত জাইলেম ফ্লোয়েম না হয় না খুব হার্ড, অনলাইন লাভ। সবার জন্য অনেক অনেক অনলাইন ভালোবাসা। আবার দেখা হবে, সবাই ভালো থাকো। ওকে, রেডি। নোট জমা দেওয়া লাস্ট ডেট নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, ঠিক আছে? কে বলছে আমার নাম নিলে না? ইয়াসমিন আক্তার, তোমার নাম নিলাম। রবিউল বলছে সামনের বছর, তোমার নামও নিলাম ইনশাআল্লাহ। তাহলে সবাই আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।